আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনেছো স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো একাডেমিক সিভি। একাডেমিক সিভি দ্বারা খুব সহজে প্রফেসরকে এবং সিলেকশন কমিটিকে ইমপ্রেস করা যায়। একটা ভালো মানের একাডেমিক সিভি লিখতে কী কী বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় এই সম্পর্কে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। প্রথমেই আসি সিভিল লেন্থ। সিভিল লেন্থটা কেমন হওয়া উচিত? সাধারণত 2 থেকে 3 পেজের মধ্যে হলে এটা ভালো হয়। তবে যাদের পাবলিকেশান বেশি, যাদের কনফারেন্স পেপার বেশি, অ্যাওয়ার্ড এবং স্কলারশিপ বেশি, তাদের জন্য সিভিল লেন্থটা একটু বড় হতে পারে। এখন আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সিভিতে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইনক্লুড করা হয়। Number 1, personal information. Number 2, education. Number 3, professional experience. Number 4, research experience. Number 5, teaching experience. Number 6, award and scholarship. Number 7, technical skill. Number 8, extracurricular activities. Number 9, linguistic proficiency. And number 10, professional membership. Number 11, publication. Number 12, presentation in conference. Number 13, references. এখন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 1, পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে কি কি বিষয়গুলো অ্যাড করবা? প্রথমে তোমার নেম, তোমার ডেজিগনেশন, ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি নেম, ফ্যাকাল্টি নেম, মোবাইল নাম্বার, জিমেল এবং লাস্টে যদি তোমার লিঙ্কডইন আইডি থাকে তাহলে লিঙ্কডইন আইডি এখানে অ্যাড করবা। নাম্বার 2, এডুকেশন। এখানে তোমার হায়েস্ট ডিগ্রি অফ এডুকেশন প্রথমে ইনক্লুড করতে হবে। সাপোজ তুমি যদি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকো তাহলে প্রথমে মাস্টার্সের ইনফরমেশান দিবা, তারপরে অনার্সের ইনফরমেশান, এইচএসসি, এসএসসি, এভাবে স্টেপ বাই স্টেপ। আর যদি তুমি অনার্স পর্যন্ত কমপ্লিট করে থাকো তাহলে প্রথমে অনার্সের ইনফরমেশান, এইচএসসি, এসএসসি, এভাবে। আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি, প্রথমে সর্বোচ্চ যেই ডিগ্রিটা নিয়েছো সেইটা দিবা এবং সেখানে কি দিবা। সাপোজ তুমি মাস্টার্স কমপ্লিট করেছো, মাস্টার্সের ইনফরমেশন কি কি ইনফরমেশান অ্যাড করবা। মাস্টার্সে তোমার মেজরটা কি ছিল, তুমি কত থেকে কত সাল পর্যন্ত মাস্টার্স প্রোগ্রামে ছিলা, এখানে তোমার থিসিস ছিল কি না এবং তোমার রেজাল্ট কত ছিল। রেজাল্ট যদি খুব ভালো হয় তাহলে তুমি পজিশনটা অবশ্যই উল্লেখ করবা। নাম্বার 3, প্রফেশনাল এক্সপেরিয়েন্স। সাপোজ তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো সেই ইউনিভার্সিটিতে তোমার ফিল্ডের সাথে মিল আছে এরকম কোনো তোমার প্রফেশনাল এক্সপেরিয়েন্স আছে কিনা। সাপোজ তুমি কোনো রিসার্চ অর্গানাইজেশনে কাজ করেছো, সেখান থেকে কোনো এক্সপেরিয়েন্স থাকতে পারে, অথবা কোনো জব থেকে তোমার এক্সপেরিয়েন্স থাকতে পারে, সেই এক্সপেরিয়েন্সগুলো এখানে ইনক্লুড করতে হবে। এরপর রিসার্চ এক্সপেরিয়েন্স। রিসার্চ এক্সপেরিয়েন্সটা হচ্ছে সিভির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। সাপোজ তুমি আন্ডার গ্রেডে কি বিষয় নিয়ে রিসার্চ করেছো, তোমার আন্ডার গ্রেডে কোনো থিসিস ছিল কিনা। আমাদের দেশে সাধারণত আন্ডার গ্রেড লেভেলে সেরকম রিসার্চের অপরচুনিটি থাকে না। তবে যারা বাইরে যাবে বলে পরিকল্পনা করছো তারা কোনো প্রফেসর যারা ভালো কাজ করছে তাদের সাথে কাজ করে তোমার কাজের দক্ষতাটা বাড়িয়ে নিতে হবে, কারণ এই রিসার্চ এক্সপেরিয়েন্সটা তোমাকে স্কলারশিপ পেতে সাহায্য করবে। এরপর যদি তুমি মাস্টার্সের এক্সপেরিয়েন্সগুলো এখানে অ্যাড করতে পারো। মাস্টার্স চলাকালীন সময়ে তুমি কোনো সেমিনারে অংশগ্রহণ করেছিলা, আবার তুমি কোনো প্রেজেন্টেশন দিয়েছো, অথবা কোনো প্রজেক্ট তুমি হ্যান্ডেল করেছো, সেই অভিজ্ঞতাটা এখানে আছে। এবং তুমি এখানে ল্যাবরেটরির যে স্কিলগুলো, তুমি যে প্র্যাকটিক্যালি নলেজ অর্জন করেছো এই নলেজগুলো এখানে ইনক্লুড করতে পারো। এবং লাস্টে যে তুমি থিসিস লিখেছিলা মাস্টার্সে, এই থিসিস এখানে ইনক্লুড করতে পারো। টিচিং এক্সপেরিয়েন্স। টিচিং এক্সপেরিয়েন্স এই বিষয়টা লেখা খুবই সহজ। আমাদের মধ্যে যারা টিচিং প্রফেশনে আছি, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি অথবা হাই স্কুল, এগুলো টিচিং প্রফেশনে আছে, তাদের জন্য এই বিষয়টা লেখা খুবই সহজ। সাপোজ আমি রাজশাহী ইউনিভার্সিটি ক্রপ সায়েন্সে আছি, আমি মাস্টার্সে অ্যান্টোমোলজি, হর্টিকালচার এবং জেনেটিক্স এই সাবজেক্টগুলো পড়াই, তাহলে আমার টিচিং এক্সপেরিয়েন্স মাস্টার্সে এইগুলো ইনক্লুড করতে হবে। এবং অনার্সে আমার অনার্সের সাবজেক্ট হচ্ছে জেনেটিক্স, ফার্ম মেকানিক্স, এই টাইপের ক্রপ বোটানি, এই সাবজেক্টগুলো, তাহলে আমার এই সাবজেক্টগুলো ইনক্লুড করতে হবে। এভাবে যে যার টিচিং প্রফেশন সে ইনক্লুড করবে। আর কেউ যদি কোনো পার্ট টাইম জবে ইনক্লুড থাকো তাহলে এই পার্ট টাইম জবের এক্সপেরিয়েন্স
এক্সপেরিয়েন্সও এখানে ইনক্লুড করা যেতে পারে। পার্ট টাইম জব বলতে এখানে টিচিংয়ের কথা বলছি, যে তুমি কোনো একটা ইনস্টিটিউটে টিচিং লেকচারার হিসেবে আসো পার্ট টাইমে, তো তুমি এই এক্সপেরিয়েন্সগুলো এখানে শেয়ার করতে পারো। অ্যাওয়ার্ড অ্যান্ড স্কলারশিপ। অ্যাওয়ার্ড অ্যান্ড স্কলারশিপটা হচ্ছে সাপোজ তুমি কোনো একাডেমিক অ্যাচিভমেন্ট হিসাবে কোনো অ্যাওয়ার্ড পেয়েছো। তুমি যদি ফ্যাকাল্টি ফার্স্ট হও, সেখান থেকে তুমি গোল্ড মেডেল পেতে পারো, এইটা তোমার অ্যাওয়ার্ড। আবার ডিন লিস্টেড ফার্স্ট অনার, এইটাও তুমি পেতে পারো। তুমি তোমার আউটস্ট্যান্ডিং রেজাল্টের জন্য কোনো স্কলারশিপ পেয়েছো, এটা হতে পারে। অথবা তুমি কোনো প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে স্কলারশিপ পেয়েছো বা ফান্ড পেয়েছো, এই অ্যাওয়ার্ডগুলো তুমি এখানে ইনক্লুড করতে পারো। এছাড়া যে যার মতো করে অ্যাওয়ার্ডগুলো এই পোর্শনে সে অ্যাড করতে পারে। টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলটা হচ্ছে যে তুমি অনার্স বলো মাস্টার্স বলো, এই সময় তোমার ল্যাবরেটরিতে যে কাজগুলো হয়েছিল, এই কাজগুলোতে তুমি যে স্কিলগুলো অর্জন করেছিলা, ল্যাবরেটরি অপারেট করার জন্য যেই যন্ত্রপাতিগুলো ছিল, এটার উপর তোমার যে দক্ষতা আছে সেইগুলো এখানে অ্যাড করতে পারো। আবার মাস্টার্সে যখন তুমি ডাটা অ্যানালাইসিস করছিলা, তোমার থিসিস রাইটিং এর সময় এই অ্যানালাইসিস করা যে সফটওয়্যার, এগুলো সম্পর্কে তোমার নলেজ আছে, এইটা অ্যাড করতে পারো। এবং কম্পিউটারের উপর তোমার বিশেষ নলেজ থাকলে সেইগুলো এখানে অ্যাড করতে পারো। এবার আসি লিঙ্গুইস্টিক প্রফিসিয়েন্সি। লিঙ্গুইস্টিক প্রফিসিয়েন্সি বলতে তুমি কয়টা ভাষা জানো। যে ভাষাগুলো জানো, যেমন তুমি নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, এটা তো অবশ্যই জানো। এর পাশাপাশি যে ল্যাঙ্গুয়েজগুলো জানো সেগুলো এখানে অ্যাড করতে হবে। যেহেতু তুমি স্কলারশিপে হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাচ্ছ এবং তোমার রিকোয়ারমেন্ট অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রয়োজন, সেহেতু তোমাকে এখানে আইএলটিএস এর স্কোর অ্যাড করতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি যখন ডকুমেন্ট সম্পর্কিত ভিডিও তৈরি করেছিলাম, সেখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কি, এই সম্পর্কে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও, তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে তোমার একাডেমিকের বাহিরে অন্য কোনো অ্যাচিভমেন্ট। সাপোজ তুমি স্পোর্টসে অংশগ্রহণ করেছো এবং এই অংশগ্রহণ থেকে তুমি ফার্স্ট পজিশন পেয়েছো, এইগুলো তুমি এখানে উল্লেখ করতে পারো। আবার তুমি একটা কোনো সেমিনার বা কোনো একটা সেমিনারে তুমি প্রেজেন্টেশন দিয়েছো এবং এই ইন্টারন্যাশনাল সেমিনারে প্রেজেন্টেশনের উপর তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। তুমি ভলেন্টিয়ারমূলক কাজে অংশগ্রহণ করেছো, তুমি লিডারশিপ কোনো কাজে অংশগ্রহণ করেছো, এই কাজগুলোর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি এগুলো অ্যাড করতে পারো। এবার আসি প্রফেশনাল মেম্বারশিপ। প্রফেশনাল মেম্বারশিপ হচ্ছে যে তুমি কোনো একটা অর্গানাইজেশনের সাথে পার্মানেন্টলি মেম্বারশিপ পদে আছো অথবা টেম্পোরারি আছো, আজীবন সদস্য হতে পারে এবং নর্মাল সদস্য যেটা আমরা বলি, এরকম কোনো যদি প্রতিষ্ঠানের সাথে থাকো যেগুলো তোমার ফিল্ডের সাথে যায়, এইগুলো তুমি এখানে উল্লেখ করতে পারো। সাপোজ তুমি ক্রপ নিয়ে কাজ করছো, এই ক্রপ নিয়ে কাজ করে এরকম কোনো অর্গানাইজেশনের সাথে তুমি আজীবন সদস্য অথবা শুধু সদস্য, এই বিষয়গুলো তুমি উল্লেখ করতে পারো। এরপর আসি পাবলিকেশন। পাবলিকেশন হচ্ছে একটা স্কলারশিপের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা ইস্যু। যার যত বেশি পাবলিকেশন থাকবে সে স্কলারশিপে তত বেশি এগিয়ে থাকবে। একটা ভালো মানের জার্নালে পাবলিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সিভিকে আরো স্ট্যান্ডার্ড করতে তোমার পাবলিকেশন প্রয়োজন। যাদের এখন পর্যন্ত পাবলিকেশন নাই, বাইরে যেতে চাচ্ছ, তারা খুব দ্রুত রিসার্চে ইনভলভ হও এবং ভালো মানের কাজ করে ভালো মানের পাবলিকেশন করো, তাহলে তোমাকে এটা স্কলারশিপের জন্য হেল্প করবে। এরপর আসি প্রেজেন্টেশন ইন কনফারেন্স। প্রেজেন্টেশন ইন কনফারেন্স বলতে তুমি কোনো একটা কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্সে তুমি প্রেজেন্টেশন করেছো, এই বিষয়গুলো এখানে ইনক্লুড করতে পারো। তুমি অনেকগুলো কনফারেন্সে অংশগ্রহণ করেছো, যেই কনফারেন্সগুলোতে তুমি অংশগ্রহণ করে সেখানে নিজেকে প্রেজেন্ট করেছো এবং স্বীকৃতি পেয়েছো, তুমি এগুলো এখানে অ্যাড করতে পারো। লাস্ট ওয়ান, রেফারেন্সেস। লাস্টে আমাদের দুইজন বা তিনজন প্রফেসরের নাম এখানে রেফারেন্স হিসাবে দিতে হবে, যারা তোমাকে ভালোভাবে চিনে, যাদের ইন্টারন্যাশনালি খ্যাতি আছে, এরকম প্রফেসরকে রেফারেন্স হিসাবে দিলে খুব ভালো হয়। যারা বিভিন্ন দেশে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে এবং বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, তাদের নামগুলো রেফারেন্স হিসাবে দিলে খুব ভালো হয়। তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে যে তুমি
এমন কাউকে রেফারেন্স হিসাবে ব্যবহার করছো, তাকে যদি কখনো অ্যাডমিশন কমিটি মনে করে যে ইমেল করে, সে ইমেল চেক করলো না, তাহলে এখানে তোমার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এমন কাউকে তুমি রেফারেন্স হিসাবে সেট করতে পারো যে সবসময় ইমেলে অ্যাক্টিভ থাকে এবং তোমার বিষয়ে পজিটিভ থিঙ্কিং করে, এমন কাউকে এখানে অ্যাড করা যেতে পারে রেফারেন্স হিসাবে। তাহলে আমি মোট 13টি বিষয়ের কথা বললাম। প্রিয় শিক্ষার্থী, আমি মোট 13টা বিষয়কে কেন্দ্র করে একটা সিভিকে, একাডেমিক সিভিকে কিভাবে স্ট্যান্ডার্ড করা যায় এই বিষয়ে বলার চেষ্টা করলাম। তোমরা যদি এই বিষয়গুলো মাথায় রেখে সিভি তৈরি করো, তাহলে আশা করছি তোমাদের একটা স্ট্যান্ডার্ড সিভি তৈরি হবে এবং তোমরা এই সিভি দ্বারা খুব সহজে প্রফেসরকে এবং অ্যাডমিশন কমিটিকে ইমপ্রেস করতে পারবা। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।